This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना না এক ফোঁটা লজ্জা নেই পাকিস্তানে মেরুদণ্ড ভেঙে গেছে কিন্তু তারপরেও আজ ভোরে ড্রোন হামলার চেষ্টা আবারও জম্মুতে পাঠানকোটে সীমান্ত পেরিয়ে হামলার ব্যর্থ চেষ্টা দুই ঝাঁকে ড্রোন পাঠিয়েছিল পাকিস্তান ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে গুড়িয়ে গেল সেই পাক ড্রোন বারংবার ড্রোন হামলার চেষ্টা মিসাইল হামলার চেষ্টা এবং প্রতিটি হামলা কোথাও গিয়ে ব্যর্থ হচ্ছে ভারতের সেনা সেই হামলার প্রত্যাঘাত করছে এবং গুড়িয়ে দিচ্ছে পাকিস্তানের মেরুদণ্ড আর এবার আপনাদের একটা ছবি দেখাবো আমরা দেখুন পাকিস্তানি ড্রোন ধ্বংসের ছবি প্রকাশ করলো ভারতীয় সেনা গতকাল রাত থেকে একাধিক ড্রোন হামলা চালায় পাকিস্তান যার সবকটি ধ্বংস করেছে ভারতীয় সেনা দিশাহারা হয়ে জম্মু কাশ্মীরে এলওসিতে লাইন অফ কন্ট্রোলে এলো পাথারি গুলি পাক সেনার পাক বাহিনীকে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় বাহিনী সোশ্যাল মিডিয়া পোস্ট সেনার তরফে ক্রস বর্ডার ফায়ারিং বারংবার পাকিস্তানের তরফে সেনার লড়াই ব্যর্থ তারপরেও জঙ্গি ঢুকিয়ে বদলা নেয়ার সেই প্রচেষ্টাও ব্যর্থ পাকিস্তানে গোলাগুলির আড়ালে সাম্বা সেক্টর দিয়ে জঙ্গি ঢোকানোর চেষ্টা পাক সেনার জঙ্গি ঢোকাতে কভার ফায়ার করছে পাক রেঞ্জার্স বিএসএফ এর গুলিতে নিকেশ 7 জঙ্গি ইতিমধ্যে আবারও বানচাল পাকিস্তানের ষড়যন্ত্র কনস্পিরেসি আর এদিকে করাচি বন্দর শহর করাচিতে সেখানে বড়সড় হামলা ভারতের আপনারা জানেন যে করাচি বন্দরে পরপর ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ হয় পরপর হামলায় বিধ্বস্ত এই করাচি বন্দর আইএনএস বিক্রান্ত থেকে লাগাতার ড্রোন হামলা আর এরপরেই যে বিষয়টি উঠে আসে আমি একবার কর্নেল চৌধুরীর কাছে চলে যাই কর্নেল এই যে আমরা দেখেছি সেই 1971 এর করাচি বন্দর ধ্বংসের কথা মনে পড়ছে তো যেখানে 7 দিন লাগাতার একদম দাউ দাউ করে আগুন জ্বলেছিল অপারেশন ট্রাইডেন্ট আমি নিশ্চিতভাবে সবাই আপনারা জানেন কিভাবে সেই সময়কার করাচি এবং আমাদের ডেস্ট্রয়ার রাতভর করাচি 3টে জাহাজ পাকিস্তানের 3টে জাহাজ এবং কমপ্লিট বন্দর জ্বালিয়ে ছাই রাখ হয়ে গেছিল আবার হয়তো আমরা সেটা যদি পাকিস্তান এখনো ঠিক জায়গায় না আসে যদি শুভবুদ্ধি না হয় আমার মনে হয় সেই দিকেই ভারতকে আবার এগিয়ে যেতে হবে যদিও আমরা আবার বলছি আমরা শান্তি চাই আমরা যুদ্ধ চাই না কিন্তু আমাদের ওপর যদি আঘাত করে আমাদের যদি বারবার ধাক্কা দেয় আমাদের নিজের জমি সরজমিতে যদি জঙ্গি পাঠিয়ে সাধারণ পর্যটক যারা ঘুরতে গেছে তাদের কোল্ড ব্লাডেড মার্ডার করে ভারত কিন্তু বাড়িতে গিয়ে ঘরে ঢুকে মারবে এবং সেটা ভারত করেছে এবং করাচি যেটা আপনি বলেন করাচি এবং গোয়াদার যে নতুন দুটো বন্দর সেখানে যদি আমরা দেখি এই সময় আইএনএস বিক্রান্ত তার সঙ্গে কেরিয়ার ব্যাটল গ্রুপ আরও ডেস্ট্রয়ার ফ্রিগেটস করভেটস চারিদিক দিয়ে কিন্তু করাচি বন্দরের আশেপাশে মানে পাকিস্তানের একদম দক্ষিণে বালুচের আশেপাশে এবং সিন বালুচ আর সিন এই দুটোর পাশে কমপ্লিট কিন্তু আমাদের নেভাল যে যুদ্ধ জাহাজগুলো আছে তারা কিন্তু ঘিরে রেখেছে এবং আমরা আরেকটা যেটা বলতে চাই যে ড্রোন এই যে পাকিস্তান যে ড্রোন ইউজ করছে এটা ম্যাক্সিমাম তুরস্ক ড্রোন TB2 বায়াতকার বলে একটা কোম্পানি আছে TB2 একদম আমি পেয়ে গেছি আমার নিউজ পয়েন্ট আমি পেয়ে গেছি কর্নেল চৌধুরী ঠিক এখানেই বিষয় যে সুভাষিস আপনার কাছে আসব এই তুরস্কে যখন ভূমিকম্প হয় তখন ভারত গিয়ে পাশে দাঁড়ায় অথচ যখন ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাঁধলো সেখানে তুরস্ক কেন এইভাবে সাহায্য করছে পাকিস্তানকে এর পেছনে কি স্ট্র্যাটেজি এই জায়গাটা একটু জানতে চাই তার দুটো কারণ তুরস্কর দুটো স্টেপ আমাদের গত 2 বছরের মধ্যে বোঝাটা খুব দরকার প্রথম স্টেপ হচ্ছে তুরস্ক ইজ এ মেম্বার অফ OIC ওভারসিজ ইসলামিক কনফারেন্স যারা কিন্তু ওপেককে কন্ট্রোল করে মানে গোটা পৃথিবীতে তেলের ভাণ্ডটাকে কন্ট্রোল করে সেখানে তুরস্ক ঢুকতে চাইছে দে আর ট্রাইং টু প্লে দ্য বিগার গেম
সেকেন্ডলি তুরস্ক কিন্তু ভীষণভাবে ইউতে ঢুকতে চাইছে, তুরস্ক কিন্তু ইউ এর মেম্বার নয় কিন্তু ঢুকতে চাইছে ইউরোপিয়ান ইউনিয়নের। এক্স্যাক্টলি, তুরস্ক কিন্তু ইজ অলসো নেটো কোঅর্ডিনেটর, মানে নেটো কান্ট্রি। পয়েন্টটা হচ্ছে তুরস্ক বারংবার এই জিনিসগুলো করার পেছনে একটাই কারণ, তুরস্ক নিজেকে পাওয়ার জোনে দেখতে চাইছে। এই পাওয়ার জোনে যারা যে দেশগুলো নিজেকে দেখতে চায় তারা প্রিন্সিপালি খুব কম্প্রোমাইজড হয়ে ওঠে। মাঝে মাঝেই আমরা সেটা দেখেছি, যখন তুরস্কর খুব খারাপ অবস্থা ছিল পৃথিবীর বহু দেশ তাদের পাশে দাঁড়ায়নি, ভারতবর্ষ দাঁড়িয়েছিল। ভারতবর্ষ এক্সাম্পলারিভাবে তাদের কালচারাল ডিপ্লোমেসি, তাদের ভীষণভাবে ওয়েলফেয়ারিয়ান ডিপ্লোমেসি এস্টাবলিশমেন্ট দেখিয়েছিল কীভাবে একটা দেশকে বিপদের সময় পাশে দাঁড়াতে হয়। যেমন আগামী দিনে মায়ানমার যদি আমাদের পাশে না দাঁড়ায় আমরা হবো খাবো না, উই আর হ্যাবিচুয়েটেড অফ সিইং দিস, বাট স্টিল উইল ডু দ্য সেম থিং। আজকের ডেটে দাঁড়িয়ে যখন তুরস্ক জাহাজ লাগালো, তুরস্ক ভেবেছিল ওই স্ট্র্যাটেজিটা ভারতবর্ষের ডিপ্লোম্যাটরা বুঝতে পারবে না, তুরস্ক জাহাজ লাগিয়েছে। কেন এটা বোঝাটা খুব প্রয়োজনীয়, তার কারণটা হলো তুরস্কর টার্গেট ছিল যে ভারতবর্ষ আর ন্যাটোর মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দেওয়ার। তার কারণটা হচ্ছে যে মুহূর্তে তুরস্ক জাহাজকে হিট করা হতো অ্যাকর্ডিং টু নেটো অ্যাক্ট, সঙ্গে সঙ্গে ভারতবর্ষের এগেনস্টে চলে যেত গোটা ব্যাপারটা। কারণ নেটো কান্ট্রিকে হিট করা হচ্ছে, সেই অ্যাঙ্গেলে পাকিস্তান নিয়ে যেতে চেয়েছিল কিন্তু পারলো না একটাই কারণে, আমাদের হাঁটুতে বুদ্ধি না, আমাদের মস্তিষ্ক নিয়ে চলি আমরা, আমাদের ডিপ্লোমেসিটা পুরো মাথা থেকে চলে। এবং আর বারংবার আরেকটা কথা বলছি, তুরস্ক কিন্তু নেগোসিয়েশন টেবিলে আগামী 1 মাসের মধ্যে ভারতবর্ষের সাথে বসবে, কারণ তুরস্ক জানে ভারতবর্ষ তাদের যে পিকচারটা পেয়েছে এবার ভারতবর্ষ তাদেরকে বহু জায়গায় কর্নার করবে ইন ডিপ্লোমেসি, এবং তাই জন্য তুরস্ক এইবার নেগোসিয়েশন টেবিলে ভারতবর্ষের সাথে বসবে। আজ না বসুক, 1 মাস বাদে বসবে। শুভাশিস, আমি আসবো আপনার কাছে, আমি একবার কর্নেল চৌধুরীর কাছে আসবো। কর্নেল চৌধুরী, আমি আপনাকে একবার বলবো একটু TV9 বাংলার দর্শকদের জন্য দেখিয়ে দিতে, এই যে পাকিস্তানকে পাপের শাস্তি দিচ্ছে ভারত, পাক ড্রোন মিসাইল গুড়িয়ে দিল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম, পাল্টা পাকিস্তানের 6 শহরে হামলা, লাহোর, ইসলামাবাদ। আপনাকে একবার যদি কিভাবে ঠিক পরপর হামলা হয় কোন কোন জায়গায়, সেই জায়গাগুলো যদি আপনি একটু দেখিয়ে দেন, মেনশন করে। আমি দেখাতে চাই এই যে কমপ্লিট এই শ্রীনগর টু জম্মু লাইন অফ কন্ট্রোল, এবং তারপরে এইটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার যেটা পাকিস্তান আর ভারতের সাথে আছে। এবং যে জায়গাগুলো টার্গেট করছে, জায়গা কোনগুলো টার্গেট করছে, যেগুলো আমাদের স্ট্র্যাটেজিক অ্যাসেট কোনগুলো, এয়ারফোর্স স্টেশন শ্রীনগর, এইখানটা দেখুন, আবন্তিপুরা আবার একটা ভেরি ইম্পর্টেন্ট এয়ারফোর্স বেস এবং এয়ারফোর্স স্টেশন কাশ্মীর উপত্যকায়। তারপর দেখুন জম্মু, আগেন আর এয়ারফোর্স স্টেশন এবং একটা ভেরি ইম্পর্টেন্ট বেস, একটা টাউন পাঠানকোট এয়ারফোর্স স্টেশন। আমরা অলরেডি বলেছি কিরমভাবে আগে জৈশ-এ মোহাম্মদ অ্যাটাক করার জন্য জঙ্গিরা এসেছিল, আবার অ্যান্ড অলসো ভেরি ইম্পর্টেন্ট ক্যান্টনমেন্ট এরিয়া। অমৃতসর শুধু গোল্ডেন টেম্পল না, সামনেই ওয়াঘা বর্ডার এবং কমন বর্ডার, এবং লাহোর 56 কিলোমিটার। অমৃতসরের দিকে বেশি তাকালে লাহোরের যা অবস্থা হচ্ছে দুদিন, এর থেকে আরো ভয়ানক হবে। কাপুরতলা আগেন এয়ারফোর্স বেস, তারপর জলন্ধর ক্যান্টনমেন্ট অ্যান্ড এয়ারফোর্স বেস। এই দুটো জায়গায় কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট সামরিক বাহিনীর ডিভিশন অ্যান্ড কোর হেডকোয়ার্টার আছে। লুধিয়ানা again a very important base, army jodhe, not for air force but for army it is a very important base. Adampur again a air force base, এখানে আমাদের অত্যাধুনিক যে রাফাল এবং সু এই জায়গাটা আছে। এবং ভাটিন্ডা one of the biggest core army ভাটিন্ডায় biggest military station in India, the largest আমরা বলতে পারি, এবং এয়ার ফোর্স বেস। সো যারা যেগুলো জায়গায় অ্যাটাক করতেছিল, শ্রীনগর, আবন্তিপুরা, জম্মু, অমৃতসর, পাঠানকোট, নাল and Falodi, these are again রাজস্থানের, these are both air force base। এবং যেটা পাকিস্তানের 25 মিনিটের কম্পন হয়েছিল, আমি এক্সাক্ট বলবো না কারণ এখনো ভারত সরকার বলেনি, কিন্তু এই জায়গা থেকে কোনো না কোনো রাফাল গিয়ে 100 কিলোমিটার ভাওয়ালপুরে, 100 কিলোমিটার পাকিস্তানের মধ্যে ঢুকে তাকে শেষ করে দেওয়া হলো। এই মুহূর্তের একটা বড় খবর আপনাদের সামনে তুলে ধরি, চণ্ডীগড়ে এয়ার স্ট্রাইক অ্যালার্ট, চণ্ডীগড়ে এয়ার স্ট্রাইক অ্যালার্ট, হামলার আশঙ্কায় বাজছে সাইরেন, অমৃতসরেও লাগাতার বাজছে সাইরেন। সিজার রয়েছে আমাদের সঙ্গে, সিজার কি আপডেট? দেখো, যেটা তুমি বললে একদমই খানিকক্ষণ আগেই হঠাৎ করে কিন্তু মহালি প্রশাসন এবং চণ্ডীগড়ে সেখানে কিন্তু এয়ার স্ট্রাইক যে সাইরেন, সেই সাইরেন বাজছে, অর্থাৎ কোনোভাবে ধরা পড়ছে যে ভারতীয় আকাশসীমায় চণ্ডীগড়ের কাছাকাছি কোনো ধরনের সাসপেক্টেড এরিয়াল অবজেক্ট সেখানে ঢুকেছে, এবং সেটা সাসপেক্টেড স্ট্রাইক কিনা সেটা স্পষ্ট না হলেও
সতর্কতা দেওয়া হয়েছে এবং রাস্তাঘাট ফাঁকা করে দেওয়া হচ্ছে এবং মানুষকে বাড়ির ভেতরে থাকতে বলা হচ্ছে। এই একই ঘটনা ঘটেছিল আজকে সকালের দিকে অমৃতসরেও, কিন্তু সেখানে কোনো ধরনের স্ট্রাইকের খবর পাওয়া যায়নি বা কোনো ধরনের ড্রোন হামলা হয়নি। এখন অমৃতসরের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও চণ্ডীগড়ে নতুন করে এই এয়ার স্ট্রাইক সাইরেন, সেটা অবশ্যই সেখানে যথেষ্ট একটা উত্তেজনা তৈরি করেছে। সাধারণ মানুষ আতঙ্কিত রয়েছেন, তারা বাড়ির ভেতরে থাকছেন এবং রাস্তাঘাটে পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে। ধন্যবাদ সিজার। আর এদিকে যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে চণ্ডীগড়ে সেখানেও ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং তার পাশাপাশি আপনাদেরকে এয়ার অ্যালার্টের পর এবার অ্যাকশনে প্রশাসন। সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেরোতে পরামর্শ, 3 দিনের জন্য স্কুল বন্ধ পাঞ্জাবে। বাড়ানো হয়েছে স্বর্ণ মন্দিরের নিরাপত্তা। একদিকে যেমন গোল্ডেন টেম্পলের নিরাপত্তা বাড়াচ্ছে, আরও একদিকে নজর ঘোরাবো আপনাদের। শুধুমাত্র গোল্ডেন টেম্পল নয়, লালকেল্লা, তাজমহল, ইন্ডিয়া গেট, কুতুব মিনার, ডিআরডিওতে কড়া নিরাপত্তা। আই রিপিট, ডিআরডিওতে কড়া নিরাপত্তা। পাকিস্তানকে হামলার এক চুলো সুযোগ দিতে নারাজ বাহিনী, গোটা দেশকে নিরাপত্তা দিতে সেনার গেম প্ল্যান তৈরি। ভারতীয় সেনার কাছে ল্যাজে গোবরে হয়ে সাধারণ মানুষকে নিশানা পাক সেনার। উড়ি, পুঞ্চ, রাজৌরিতে এলোপাথারি গুলি ছুটছে পাক রেঞ্জার্স। পাক সেনার গুলিতে এক মহিলা সহ 2 জনের মৃত্যু। স্থানীয়দের বাড়ি ঘরে আছড়ে পড়ছে পাক মর্টার। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনা। গুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক পাক সেনা ছাউনি। ठिकाना कुछ घर हैं या अटैच हैं, वो जाते हैं स्कूलों में, उधर इधर जाते हैं। बाकी हम जो गरीब लोग हैं बाहर निकलने लिए जेब में रुपये 10 नहीं है, वो कहाँ जाएंगे। रात को हम दुकान बंद करके गए, शेलिंग शुरू होगी, उसके बाद कोई पता नहीं है क्या होगा। দেখতে পাচ্ছেন সাধারণ মানুষকে এখানে টার্গেট করা হচ্ছে। উড়ি, পুঞ্চ, রাজৌরিতে এলোপাথারি সেখানে গুলি করছে পাক রেঞ্জার্স। কিন্তু আমি কর্নেল চৌধুরীর কাছে একটা বিষয় নিয়ে আসবো। এই যে যেখানে এয়ার স্ট্রাইক অ্যালার্ট জারি করা হয়েছে, ঠিক দেখুন চণ্ডীগড় থেকে মাত্র 45 কিলোমিটার আম্বালা। এই আম্বালা নিয়ে আমরা একটু আগেই কথা বলছিলাম যে যেখানে এয়ারফোর্স বেস রয়েছে এবং প্রপার ক্যান্টনমেন্ট এরিয়া আম্বালাটা। একদম এয়ারফোর্স বেস, যেখানে আমাদের অ্যাসেটস, স্ট্র্যাটেজিক অ্যাসেটস এবং আম্বালায় এবং রাফাল প্রথম এসে আম্বালাতেই রাখা হয়েছিল। রাফাল প্রথম এসে আম্বালায় রাখা হয়েছিল যখন আমাদের কাছে রাফাল ফ্রান্স থেকে এলো, দ্য ফার্স্ট স্কোয়াড্রন when it came। এর থেকে বড় হচ্ছে যে কর্নেল চৌধুরী, আমি একটু ইন্টারাপ্ট করব, সরাসরি চলে যাব রাজৌরিতে। গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি দেখব। রাজৌরির সেখানকার ছবিটা তুলে ধরছি একবার আপনাদের সামনে, যে কিভাবে সেখানে এলোপাথারি গুলি চালানো হচ্ছে, সিভিলিয়ানসের উপর হামলা করা হচ্ছে। সাধারণ মানুষ, নিরপরাধ মানুষ, তারা কি বোঝেন? সেখানে দেখুন কিভাবে ধ্বংসলীলা চালাচ্ছে পাকিস্তানের তরফে। যে লাইন অফ কন্ট্রোলের পাশে পাকিস্তান, যেই জায়গাগুলো আমরা দেখছি, এখানে আমি 1993 সালে ছিলাম এবং পাকিস্তান থেকে 100 গজ দূরে একটা পোস্টে একইভাবে তখন এই সিজ ফায়ার বলে কিছু ছিল না, সারাদিন গুলি চালাতো। অবশ্য এই আর্টিলারি শেল এবং মোটর শেলিং হতো না। আজকে যেটা দেখছি, আজ যে হাতে করে দেখাচ্ছে, এগুলো হচ্ছে শেলের স্প্লিন্টার্স। এই স্প্লিন্টার এই খুব কাছে, আর দুদিকেই, ওইদিকে লাইন অফ কন্ট্রোলের পাক অধিকৃত কাশ্মীর এবং আমাদের রাজৌরি, পুঞ্চ, আখনুর, এই কমপ্লিট জায়গায় কিন্তু সাধারণ, এই যে সাধারণ গরিব মানুষ যারা চাষ করে তাদের পেট ভরে, তাদের ওপর কিন্তু পাকিস্তান আজকে তাক করেছে, তাদের অ্যাটাক করছে, তাদের রুজি রুটি ছিঁড়ে নিচ্ছে। মানে আমাদের আর পাকিস্তান দুটো সামরিক বাহিনীর ডিফারেন্স হচ্ছে যে আমরা কিন্তু সাধারণ মানুষ, আজকেও আমরা বলছি পাকিস্তানের কোন সাধারণ নাগরিক যেন সেখানকার পাক আর্মিদেরকেও কিন্তু আমরা টার্গেট করিনি প্রথমে, কোনোদিন না, কিন্তু শুধুমাত্র জঙ্গি। তো আমাদের মেজার্ড ছিল, আমাদের ফোকাসড অ্যাটাক ছিল, ফোকাসড অ্যান্ড মেজার্ড। বারবার ভারত সরকার এই দুটো কথাই
ইউজ করছে, কারণ আমাদের অবজেক্টিভ ছিল শুধু জঙ্গি সংগঠনগুলো যারা জঙ্গি নাশকতার ছক করে, এবং ভারতকে শুধু নয় পুরো বিশ্বেই জঙ্গির যে নাশকতার ছক ছড়িয়ে দেয়, যারা ভয় বিক্রি করছিল তাদের গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং শুভাশিসের কাছে আসি, কর্নেল চৌধুরী আমি একবার আসবো শুভাশিসের কাছে। শুভাশিস, আমরা ইতিমধ্যে আমাদের যে যে জায়গাগুলো টার্গেট হওয়ার হাই অ্যালার্টে থাকে, লালকেল্লা থেকে শুরু করে ডিআরডিও আমরা কিন্তু সিকিউর করে নিয়েছি, এটা কিসের ইঙ্গিত, কি স্ট্র্যাটেজি? পরিষ্কার স্ট্র্যাটেজি যেটা আমার মনে হয় বলে দেওয়া উচিত। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে দিস ইজ নট দ্য স্ট্র্যাটেজি ফর ড্রোনস। এটা একটা এয়ার স্ট্রাইক অ্যান্টিসিপেট করছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, এবং এয়ার স্ট্রাইক আজকের ডেটে এটা লুকিয়ে থাকার কোনো দরকার নেই, বিকজ অল দ্য সিভিলিয়ান্স আর অ্যাট স্টেক। সবার বোঝা উচিত যে একটা এয়ার স্ট্রাইক ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্টিসিপেট করছে, এবং ইন্ডিয়ান ডিফেন্স জানে সেটাকে কীভাবে প্রতিহত করতে হয়। তার জন্য তাদের যেগুলো বিগেস্ট মনুমেন্টাল অ্যাসেটস, সেই সবকটা মনুমেন্টাল অ্যাসেটস আর স্ট্র্যাটেজিক অ্যাসেটসগুলোকে প্রথমেই সিকিওর করেছে, এবং শুধু সিকিওর করেনি, আমি আপনাকে এটাও বলছি আরও অনেক হাস্যরস আমাদের জন্য সারাদিন অপেক্ষা করে থাকবে, কারণ বহু জিনিস আছে, বহু ফ্লাইট আছে, যেই মুহূর্তে সেগুলো ক্রস করবে দে উইল বি ডাউন অ্যান্ড এই মুহূর্তে একটা বড় খবর এসে পৌঁছচ্ছে, এই মুহূর্তে একটা বড় খবর এসে পৌঁছচ্ছে, ভারতীয় সেনার প্রত্যাঘাতে লেজা গোবরে পাকিস্তানের কাকুতি মিনতিকে পাত্তা দিল না বিশ্ব ব্যাংক। ভারতের সিন্ধু জল চুক্তি রদের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ নয়, স্পষ্ট জানিয়ে দিয়েছে বিশ্ব ব্যাংক। সিন্ধু জল চুক্তি নিয়ে বিশ্ব ব্যাংকের হস্তক্ষেপের ক্ষমতা সীমিত। ভারত কোনো যদি সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে তাতে হস্তক্ষেপের অধিকার নেই বিশ্ব ব্যাংকের বলে বিশ্ব ব্যাংকের জন্য প্রেসিডেন্ট তিনি জানিয়ে দিয়েছেন। পেহেলগাঁও হামলার পর আপনারা জানেন যে এই সিন্ধু জল চুক্তি রদ করে ভারত, শুকিয়ে মরার ভয়ে বিশ্ব ব্যাংকের দ্বারস্থ হয় তখন পাকিস্তান। আর এদিকে আমরা ইতিমধ্যেই দেখেছি সালাল ড্যামের পর যেভাবে আমরা ড্যাম খুলেছি, একদিকে শুকিয়ে মরার আশঙ্কা আর অন্যদিকে বন্যায় ভেসে যাওয়ার আশঙ্কা, শুকিয়ে দেওয়া অন্যদিকে ভাসিয়ে দেওয়া। আচ্ছা, রোলটা নিয়ে আমি আসছি বিশ্ব ব্যাংকের রোলে, আমি আসছি। আমি একবার আমাদের সহকর্মী অধীর রয়েছেন আমাদের সঙ্গে। অধীর, এটা কিসের ইঙ্গিত? আমি যাব শুভাশিস যেটা বলছিলেন। হ্যাঁ, বিশ্ব ব্যাংকের রোলটা হচ্ছে এখানে মিডিয়েটারের ছিল, কিন্তু মিডিয়েটার নয়। পাকিস্তান একটা ভুল জিনিস বারংবার মার্কেটে ছড়িয়ে বেড়ায়। বিশ্ব ব্যাংক ওয়াজ রিকোয়েস্টেড মিডিয়েটার। আই রিকোয়েস্ট ইউ টু হেল্প মি। তুমি বাই ডিফল্ট অফ ইওর জব রোল ইউ আর নট হেল্পিং মি। শুভাশিস, আমি আরেকবার একটু ইন্টারাপ্ট করব। আমি ইতিমধ্যেই অধীরকে টেলিফোনে পেয়ে গিয়েছি। অধীর, আপডেট কি রয়েছে? ওয়াটার স্ট্রাইকটা একেবারে মানে আরো শক্ত করে দিল বিশ্ব ব্যাংক। অর্থাৎ যখন 1960 সালে যখন কি এই বিশ্ব ব্যাংকের উপস্থিতিতে সিন্ধু জল চুক্তিটা হয়েছিল, সেই সিন্ধু জল চুক্তি রদ করার পরিপ্রেক্ষিতে পাকিস্তান কাকুতি মিনতি করে একটা আবেদন করেছিল বিশ্ব ব্যাংকের কাছে। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পরিষ্কার জানিয়ে দিলেন যে এই সিন্ধু জল চুক্তি নিয়ে বিশ্ব ব্যাংক কোনো হস্তক্ষেপ করবে না, এবং তাদের কোনো অধিকার নেই হস্তক্ষেপ করার। এবং এই পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর এই সিন্ধু জল চুক্তি রদ করার একটা পরিকল্পনা করেছে ভারত। অর্থাৎ এই মুহূর্তে সব রকম যে স্ট্রাইকগুলো হচ্ছে তার পাশাপাশি কিন্তু শুকিয়ে মরার, অর্থাৎ যে জল নিয়ে যে পরিমাণ সিন্ধু চুক্তি রদ নিয়ে যে আমরা ইতিমধ্যে দেখেছি চন্দ্রভাগা সিন্ধু নদের যে উপনদী শাখা নদীগুলো আছে, চন্দ্রভাগা তার বিভিন্ন ড্যাম থেকে জল ছাড়ছে, কখনো জল বন্ধ করে দিচ্ছে। এই যে জল নিয়েও যে পাকিস্তানকে একটা ওয়াটার স্ট্রাইকের মধ্যে রেখেছে, তাতে কিন্তু পাকিস্তান যথেষ্ট পরিমাণে ভীত সন্ত্রস্ত। সব মিলিয়ে কিন্তু বিশ্ব ব্যাংকের কাছে যে আবেদন করলো যে আপনারা হস্তক্ষেপ করুন সিন্ধু চুক্তি রদ নিয়ে, সেখানেও বিশ্ব ব্যাংক যখন তাকে খারিজ করে দিল বিষয়টা, এতে কিন্তু পাকিস্তান আরো বিপাকে পড়ে গেল। ধন্যবাদ অধীর।